আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলোর বাঁধন গল্পের 47 নাম্বার পার্ট। তোর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। ফিরে এসেছে আলো, গোসল করে নামাজ পড়ে নিচে নেমে এলো। বাইরে থেকে খেয়ে আসায় বেশি খিদে নেই তার, শুধু এক মুখ কফি বানিয়ে নিয়ে দাদাজানের সাথে দেখা হয়ে এসে দোতলায় ওঠার সময় তাহমিনা খান এসে বলে উঠলেন, আজ সন্ধ্যায় তিথির পাত্রপক্ষ দেখতে আসবে, সব রান্নার দায়িত্ব তোমাকে দেওয়া হলো, আশা করছি পালন করবে। আলো পিছন ফিরে মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে মা, আমি সব কিছু দেখে নেব। তাহমিনা খান আর কিছু না বলে চলে গেলেন। রাত সকালে বোনকে আনতে গিয়েছে। সে আপাতত একটা কোম্পানিতে জব করছে, তবে বেতন দিয়ে তার হচ্ছে না। আগে হাত খরচের কাছে এই সামান্য বেতন তার কাছে কিছুই না। তবু বড় ভাইয়ের কাছ থেকে আর একটা টাকাও নেয়নি। এখন থেকে নিজের খরচ নিজে চালাবে। হাজার কষ্ট হলেও আর কখনো বড় ভাইয়ের কাছে হাত পাতবে না। আলো বিকেল থেকে রান্নার কাজে নেমে পড়েছে। তাকে সাহায্য করছে শেফালি চাচি। এতগুলো রান্না করার সময় কয়েকবার সেকাও খেয়েছে, আবার গরম তেলও ছিটকে পড়েছে। তবু মেয়েটা মুখ বুজে নিয়ে দায়িত্ব পালন করে গিয়েছে, কারণ সংসার এমনই হবে। সন্ধ্যার দিকে সব কিছু কমপ্লিট করে নিজের রুমে চলে আসে আলো। এতক্ষণ রান্না করে থাকার ফলে সে ঘেমে একাকার হয়ে গেছে। মাথা থেকে পেঁচিয়ে রাখা ওড়না খুলে জামা কাপড় নিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল। গোসল না করলেও আর সে শান্তি পাবে না। অন্যদিকে শোবে ফিরেছে আধার। দোতলায় ওঠার সময় রান্নাঘরে একবার উকি দিয়েছে, মেয়েটাকে দেখতে না পেয়ে সোজা রুমে চলে এলো। ব্যাগ কোট রেখে হাতে ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রাখলো। এখানেও আলোকে দেখতে না পেয়ে ভাবলো হয়তো দাদাজানের কাছে আছে। তাই সে টি শার্ট ট্রাউজার নিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুমে ঢুকে ভেতরে গেল এবং সঙ্গে সঙ্গে স্তম্ভিত হয়ে যায়। আলো নিজের মতো করে শাওয়ার নিয়ে চেঞ্জ করে তোয়ালে দিয়ে মাথা চুল পিছিয়ে পিছনে ফিরতে 404 ভোল্টের ঝটকা খেল। কৌটার ভিতর থেকে চক্রদ্বয় বেরিয়ে আসার উপক্রম তার। সে কয়েক কদম পিছিয়ে গিয়ে কাপা গলায় বলল, আপনি আপনি কখন এলেন? আর এখানে কি? আধার দেয়ালের সাথে হেলান দিয়ে চোখ বুজে নিয়ে নিজেকে সামলিয়ে নিয়ে বিড়বিড় করে বলল, ওয়াশরুমের দরজা খুলে যদি শাওয়ার নাও তাহলে তা আমার কি দোষ? তো তাই বলে এইভাবে দাঁড়িয়ে থাকবেন? তো কি তোমার সাথে শাওয়ার নিতাম? আলো দাঁত কিরমির করে বলল, অসভ্য লোক কোথাকার। আধার বৃদ্ধা আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করতে করতে বিড়বিড় করলো, অসভ্য যদি হতাম তাহলে এতক্ষণ নিজ পায়ে দাঁড়িয়ে থাকতে পারতা না। আলো শুনতে না পেয়ে জিজ্ঞেস করলো, কি বলছেন বিড়বিড় করে? আধার সোজা হয়ে নিচ থেকে টি শার্ট ট্রাউজার তুলে নিয়ে বলল, নাথিং, তুমি একবার আমাকে গোসল করতে দেখেছিলে আর আমি আজ তোমাকে দেখলাম, হিসাব বরাবর মিসেস খান। আলোর শরীরটা জ্বলে উঠল। সে রাগে লজ্জায় গজগজ করতে করতে বেরিয়ে আসার সময় শুনতে পেল, নেক্সট টাইম যদি এমন ভুল করো তাহলে তোমাকে সাগর নিয়ে চুবানি দিয়ে আসবো মিস কালো। আলো চট করে পিছন ফিরে মাথা তোয়ালে খুলে লোকটার মুখের উপর সরে মেরে ঝাঁচালো কণ্ঠেই বলল, আপনি যদি আবার এমন করেন তাহলে আপনার ওই সুন্দর চোখ দুটো তুলে নিব আমি। আদার কিছু না বলে হ্যাঁচকাটানে আলোকে নিজের কাছে নিয়ে এসে দরজার সাথে চেপে ধরল এবং কানের লতিতে ঠোঁট ছুঁয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, আজ শুধু দেখেছি, পরের বার এমনটা নাও করতে পারি, তাই আগে থেকে সাবধান করে দিলাম। বাই দ্য ওয়ে, এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য থ্যাংক জান। বলে রক্তিম গালে দুটো চুমু খেলো। আলো লজ্জায় পড়ছে না মাটির নিচে ঢুকে যেতে। সে কোনো মতো লোকটাকে সরিয়ে দিয়ে তড়িঘড়ি করে চলে আসার সময় কার্পেটের পা লেগে ধপাস করে উল্টে পড়ল। আলো বিরক্তিতে চোখ মুখ কুঁচকে একটা গালিও দিল। এইসব ঘটনা আজ তারই সাথে ঘটেছে। ধ্যাত। আলোকে পরে যেতে দেখে আদার ছুটে এলো, বাহু ধরে তুলে জিজ্ঞেস করলো, ব্যথা পেয়েছো? আলো মুখ সরিয়ে নিয়ে বলল, না। আদার কিছু না বলে আলোকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দেয়। তারপর খুব যত্নের সাথে ভেজা চুলগুলো মুছে দিতে লাগলো, হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিল। এত সময়ের মধ্যে আলো ভুললেও মুখ তুলে আয়নার দিকে তাকায়নি। আদার নিজের কাজ শেষ করে 8 বক্স থেকে মলম নিয়ে এসে আলোকে ঘুরিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসলো। কোমল 2 হাত নিজের হাতের মাঝে নিয়ে শান্ত গলায় বলল, তোমাকে রান্না করতে মানা করেছিলাম? আলো এক পলক নিজের হাতের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমি ঠিক আছি, আর সংসার করতে গেলে এমনটা হবে, আপনি চিন্তা করবেন না। আদার 2 হাতে মলম লাগিয়ে দিয়ে বলল, রান্না করার সময় সতর্ক থাকবেন এবং সাবধানে কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আলো ভদ্রমেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। সময় অতিবাহিত হয়ে যায়। তিথিকে দেখতে পাত্রপক্ষরা চলে এসেছে। তাদেরকে আপ্যায়ন করতে ব্যস্ত তাহমিনা খান। ড্রয়িং রুমে সকলে বসে আছে। সুবহান খান টুকটাক কথা বলছেন। আধার রাতও মাঝে মধ্যে শুধু হু হা করছে। শেফালি চাচি নাস্তার প্লেটগুলো নিয়ে এসে টি টেবিলের উপর সাজিয়ে রাখলেন। তাহমিনা খান আলাপ আলোচনা করার সময় খেয়াল করলেন আলো তিথিকে নিয়ে আসছে। মেয়েকে দেখে হাসি মুখে বললেন, ওই তো আমার মেয়ে আসছে। ওনার কথা শুনে সবাই দোতলার দিকে তাকায়। তিথির পরনে বেবি পিঙ্ক কালার জামদানি শাড়ি, ফর্সা চেহারায় তেমন কোনো আহামরি সাজ নেই। মাথায় এক হাত ঘুমটা দেওয়া। আধার আলোকে যেভাবে চলতে বলেছিল আলো ঠিক ওইভাবেই চলছে। সুতির বড় ওড়না হিজাবের মতো করে পরে আছে, শুধু ফর্সা চেহারা উন্মুক্ত। ভদ্র মহিলা মুগ্ধ চোখে তাকিয়ে থেকে অস্পষ্ট সুরে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ। আলো তিথিকে নিয়ে সবার সামনে সোফায় বসিয়ে দিল। তারপর দুইজনে সুন্দর করে সালাম করলো। পাত্রসহ তার ভাই, মা, বাবা সবাই, চাচা চাচি এসেছে। সাথে ওনাদের একমাত্র মেয়েও আছে।
যে কিনা না ঘুরে ফিরে শুধু ওই বাড়ির বড় ছেলের দিকে তাকাচ্ছে, যেটা আলোর অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে। সুবাহান খান যখন আলোকে সবার কাছে পরিচয় করিয়ে দিল, তখন অজান্তেই দুইজন ব্যক্তি চমকে উঠল। আলো অন্যদিকে খেয়াল না থাকলেও সে ওই মেয়েটার চেহারা দেখে বেশ মজা নিচ্ছিল। কোনো মতে হাসি চেপে রেখে দ্রুত পায়ে রান্নাঘরে এসে খিলখিল করে হেসে ওঠে। ইস, বেচারে মেয়েটা দিল তো হয়ে গিয়া। বিয়ে নিয়ে কথাবার্তা এক পর্যায়ে এসে ঠিক হলো আগামী মাসের দিন তারিখ ঠিক করা হবে। তারপর অনিমেষ ও তিথির বিবাহ। আলো হাসি মুখে মিষ্টি নিয়ে গিয়ে সবাইকে মিষ্টি মুখ করালো। তারপর প্লেটে করে একটি মিষ্টি নিয়ে করিডোরে গেল। কলা আশায় আদা এখানে এসে কথা বলছিল, তখন পায়ে কারোর স্থিত্ব অনুভব করে ঘাড় ঘুরিয়ে তাকাতে আলো টুপ করে মুখের ভেতর মিষ্টি পড়ে দিল। মেয়েটা এহেন কাজে আধারে চোখ দুটো বড় বড় হয়ে যায়। আলো সেরের থমথমে চেহারা দেখে ফিক করে হেসে দেয়। সে হাসতে হাসতে চলে যাওয়ার জন্য পা বাড়াতে আধার কোমর চেপে ধরে নিজের সামনে নিয়ে এলো। আলোর মুখে হাসি গায়েব হয়ে গেল। সে ডেব ডেব করে মুখ তুলে সামনে তাকায়। আধার মাথা নিচু করে আলোর মুখের সামনে মুখ নিয়ে এসে ইশারার মিষ্টি নিতে বলল। অন্যদিকে ফোনের অপর প্রান্ত থেকে একজন ব্যক্তি হ্যালো হ্যালো করে যাচ্ছে। আলো উপায় না পেয়ে মুখ বাড়িয়ে এক বাইট অর্ধেক মিষ্টি নিয়ে সেখান থেকে চলে যায়। আর আধার আনমনে হেসে ঠোঁট মুছছে। অর্ধেক মিষ্টি খেয়ে ফোনে কথা বলতে শুরু করলো। ডিনার শেষে সব মেহমান বিদায় নিয়ে চলে যায়। তাহমিনা খান আজ বেশ খুশি। তিনি মনের মতো মেয়ের জন্য পাত্র পেয়েছেন, সাথে বড়লোক পরিবারও। আলো রান্নাঘরে সব কিছু গুছিয়ে রেখে ভেজা হাত ওড়নায় মুছতে মুছতে সিঁড়ি বেয়ে উপরে উঠল। নিজের রুমের দিকে যেতে চেয়েও কিছু একটা ভেবে তিথির রুমের দিকে গেল। সে শুরু থেকে খেয়াল করছিল মেয়েটার মন খারাপ, আর কিছু জিজ্ঞেস করার সুযোগও হয়ে ওঠেনি। তাই এখন যাচ্ছে একটু কথা বলতে। রুমের দরজা চাপানো ছিল। আলো আস্তে করে দরজা খুলে ভিতরে মাথা ঢুকিয়ে উকি দিল এবং সঙ্গে সঙ্গে চমকে উঠল। ফ্লোরের মাঝে শাড়ি, চুড়ি, জুয়েলারি এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানার মাঝে তিথি উপর হয়ে বালিশ মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আলো দ্রুত ভিতরে প্রবেশ করে তিথির পাশে বসে মাথায় হাত রেখে অস্থির গলায় বোঝাতে চাইল, কি হয়েছে তিথি, তুমি এইভাবে কাঁদছো কেন? ভারী কণ্ঠস্বর শুনে তিথি উঠে কাঁদতে কাঁদতে বলল, আমি এই বিয়ে করবো না ভাবি, কিছুতেই করব না। মেয়েটার কথা শুনে আলোর কপাল কুঁচকে গেল। সে জিজ্ঞেস করলো, কেন করবা না? আর পাত্র সহ পরিবারও বেশ ভালো তাহলে? তিথি কিছু না বলে নীরবে চোখের পানি বিসর্জন দিতে থাকলো। আলো কাঁধে হাত রেখে শান্ত গলায় বলল, আজ হোক বা কাল তোমাকে বিয়ে দিতেই হবে। সেখানে এখন করলে কি সমস্যা? তুমি ওই শাহ পরিবারে সুখী হবা। এই বিয়েতে সবারই মত রয়েছে, এমনকি তোমার বড় ভাইয়েরও। তবুও যদি তোমার আপত্তি থাকে তাহলে এইভাবে না কেঁদে কুদে সবাইকে বলো। আশা করছি সবাই তোমাকে বুঝবে। আর লেখাপড়া নিয়ে কোনো সমস্যা নেই। ভাইয়া ও ওনার পরিবার সবাই তোমাকে পড়াশোনা করতে রাজি আছে। তুমি যতদূর পর্যন্ত চাও ততদূর পর্যন্ত পড়তে পারবে। আর এমন ভালো পরিবার খুব সহজে পাওয়া যাবে না। তাই বলছি একটু ভেবে দেখো। কথাগুলো বলতে বলতে মেয়েটা চোখ মুখ মুছে দিল। তিথি জুড়ে জুড়ে শ্বাস নিয়ে একসময় কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমি আমি একজনকে ভালোবাসি ভাবি, আর তাকে আমি বিয়ে করতে চাই। ননদের মুখে এমন কথা শুনে আলোর চোখ মুখ বড় বড় হয়ে গেল। সে কোনো মতো নিজেকে সামলিয়ে বলল, তুমি যাকে ভালোবাসো সেও কি তোমাকে ভালোবাসে? মানে তোমরা রিলেশনে আছো? তিথি মাথা নাড়িয়ে জবাব দিল, হ্যাঁ, তিহান আমাকে খুব ভালোবাসে, আর আমরা 2.5 বছর ধরে রিলেশনে আছি। বুঝলাম, তা ছেলে কি করে? ও এবার মাস্টার্সে ভাবি, আপাতত বেকার। আলো কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলল, মা এই বিয়ের প্রস্তাবে রাজি এবং অনেক খুশি। তুমি এই বিষয়টা তোমার ভাইদের বলো, ওনারা নিশ্চয়ই তোমাকে বুঝবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে। ভাইদের কথা মনে হতেই তিথি তড়িঘড়ি করে বলল, বড় ভাইয়া যদি জানে আমি প্রেম করেছি তাহলে আমাকে মেরে শেষ করে দেবে। ভাইয়া মোটেও ভালোবাসা প্রেম পছন্দ করে না। আমাকে পই পই করে নিষেধ করেছে আমি যেন কখনো এই ভালোবাসা চক্করে না পড়ি। কিন্তু আমি ভাইয়ার কথা রাখতে পারলাম না ভাবি। আমিও দিন শেষে নিজের মনের কাছে হেরে গেলাম। আর ছোট ভাইয়াকে বললেও কোনো লাভ হবে না। মা যেটা বলবে সেটাই করবে। সেটাই রাত ভাইয়ার মতো রয়েছে। বলতে পারো মায়ের বাধ্য ছেলে, যাকে বললে উল্টো তিহানকে পেটাবে, সাথে আমাকেও। আলো চিন্তায় পড়ে গেল। এখন সে কি করবে ঠিক বুঝতে পারছে না। কারণ তিতির কেসটা বেশ জটিল। একদিকে পরিবারের সবাই এই বিয়েতে রাজি, অন্যদিকে মেয়েটা আবার অন্য কাউকে ভালোবাসে। তাহমিনা খানও এটা সহজে মেনে নেবে না, আর না শান্ত থাকবে। সে এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, মনে সাহস নিয়ে তোমার বড় ভাইয়াকে একবার বলে দেখতে পারো। উনি এখন আগের মতো নেই, একটু হলেও ভালোবাসায় বিশ্বাস করতে শিখেছে। আর উনি মাকে বোঝাতে পারবেন। তবু যদি সমস্যা হয় তাহলে দাদা জানকে বলো। আশা করছি তোমার পাশে থাকবে। তুমি কিছু করো না ভাবি, আমার খুব ভয় করছে। দেখো তিথি, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বলো? মা এমনিতে আমাকে পছন্দ করে না। আমি যদি ওনাকে গিয়ে কই এসব বলি তাহলে দেখা যাবে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। তিথি কিছু না বলে নীরবে কাঁদতে থাকলো। না পারছে পরিবারে অবাধ্য হতে, না পারছে নিজের প্রিয় মানুষটাকে ভুলে যেতে। সে এখন কি করবে নিজেই জানে না। শুধু জানে সে কিছুতেই তিহান ব্যতীত অন্য কারোর হবে না, কিছুতেই না। আলো মেয়েটার চোখে পানি মুছে দিতে দিতে বলল,
কাঁদে না তিথি, আমি দেখছি কি করতে পারি। আলো তিথিকে বুঝিয়ে সুঝিয়ে ঘুম পাড়িয়ে তবে রুম থেকে বের হলো। দরজা চাপিয়ে দিয়ে পিছন ফিরতে দেখতে পেল আদার্সের রক্তিম চোখে তাকিয়ে আছে। আলোর কপাল কুঁচকে গেল, সে কিছু একটা ভেবে নিজের দিকে তাকায়। না, সব কিছু ঠিকঠাক আছে। তাহলে মানুষটা এমন রাগান্বিত চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে কেন? তাহলে কি সব কিছু শুনে নিয়েছে? কটা বাজে? পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শুনে আলো ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। সে আশেপাশে তাকিয়ে ঘুরে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও দেখতে না পেয়ে বলল, জানি না। আধার দাঁতে দাঁত পিষল, কিছু না বলে হনহনিয়ে চলে গেল। আর আলো বেকুবের মতো হা করে দাঁড়িয়ে রইল, মনে মনে ভাবলো, এই লোকটা আবার কি হলো আশ্চর্য। আলো হামি তুলে রুমে এসে ঘড়ির দিকে তাকাতেই চমকে উঠল। রাত 1টা বেজে পার হয়ে গেছে, অথচ সে এখনো ঘুর ঘুর করছে। ওইদিকে টোনাটুনিও খেয়ে দিয়ে কাউচের উপর ঘুম দিয়েছে। এরা সারাদিন খায় আর মনে পড়ে পড়ে ঘুমায়, এছাড়া আর কোনো কাজ নেই। রুমে এলো কেন? এতক্ষণ যেখানে ছিলে সেখানেই থাকতে। আলো মুখ ভেঙচি কেটে বলল, এটা আমার রুম, সো আমি যখন তখন আসতে পারি, তাতে আপনার কি? নাথিং। এই কথা বলে আদর সোফায় শুয়ে পড়ল। এটা দেখে আলোর ভুকুসকে যায়। সে কাছে এসে জিজ্ঞেস করলো, হঠাৎ এখানে শুলে কেন? আমার সোফা, আমার শরীর, আমার মন, আমার ইচ্ছে, তাতে আপনার কি? আলোর মুখ গুমরা হয়ে গেল। সে পাশে বসে ধীর কণ্ঠে বলল, রাগ করেছেন? আধার নিশ্চুপ। আচ্ছা সরি। এবার আধার কিছু বলল না। আলো কিছুক্ষণ চুপ থেকে রুমের বাতি নিভিয়ে আবার সোফার কাছে এলো, তারপর বলল, ঠিক আছে, আপনি এখানে থাকলে আমিও থাকবো। সোফায় বেশি জায়গা নেই, তবু আলো ঠেলে ঠেলে শুয়ে পড়ল। কিন্তু তার ছোটো শুলটার জায়গা ঠিক হলো না। ফলস্বরূপ সে সোফা থেকে পড়ে যেতে লাগলো, কিন্তু শেষমেশ পড়ল না, উল্টো নিজের উপর লোকটাকে আবিষ্কার করলো। আধার শরীরের সমস্ত ভার ছেড়ে দিতে আলো হচকচিয়ে উঠে বলল, শুটকি মাছের ভর্তা হয়ে গেলাম। আধার ওড়না ছড়িয়ে উন্মুক্ত গলায় মুখ ডুবিয়ে ফিসফিসিয়ে বলল, আই লাভ ইউ শুটকি ভর্তা। আলো সামান্য নাড়াচাড়া করতে পারছে না। সে ঘাড় কাত করে জুড়ে জুড়ে শ্বাস নিতে নিতে বলল, কাল সকালে বানিয়ে দেবো, এখন উঠুন। আমি নই, তুমি এসেছো আমার কাছে, আর এখন আমার সহ্য করো। আলো শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। সে দু হাতে খামচে ধরল মানুষটার পিঠ। পৌরশালে রক্ষ হাতে গাঢ় স্পর্শে তার শরীরটা থরথর করে কাঁপছে। আলো বারবার শুকনো ঢুক গেলে নিচে চাপা পড়া অবস্থায় ছটফট করছে। হঠাৎই কিছু একটা অনুভব করে অস্পষ্ট সরে বলল, প্লিজ না। সঙ্গে সঙ্গে আধারে নেশা কেটে গেল। একই সাথে অজানা ঘুর থেকেও বেরিয়ে এলো। তবুও সে শুধালো, নো। চলবে গাইস, আরেকটি পার্টও আপলোড দেওয়া আছে, সবাই দেখে নিন। ধন্যবাদ সবাইকে।